আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সবকিছু ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানাবেন। গাজা ভূখণ্ডে গণহত্যা পরিচালনাকারী একই সাথে লেবাননের উপরে এবং ইরানের উপরে আক্রমণের মূল হোতা। আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছে যেই মানবাধিকার লঙ্ঘনকারী এবং বিশ্বের অন্যতম শীর্ষ যুদ্ধ অপরাধী নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, মার্কিন সফর করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য, তার সাথে মিট করার জন্য। কিন্তু এই সফরের আগে ব্যাপক পরিমাণে তার একটা তোড়জোড় ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে। আইসিসির প্রসিকিউটর করিম খানকে সরানোর জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট খরচ করেছে এবং শেষ পর্যন্ত সক্ষম হয়েছে সরাতে। তার এই মার্কিন সফরের আগে করিম খানকে সরানো নিয়ে সে ব্যাপক পরিমাণে উল্লাস প্রকাশ করেছে। তার এই উল্লাসে যোগ দিয়েছে আরো অনেকগুলো দেশ। আইসিসি থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে কিছু কিছু দেশ, তার মধ্যে একটা হচ্ছে আফ্রিকার দেশ চাঁদ। চাঁদ ঘোষণা দিয়েছে যে সে নিজেকে আর এই আইসিসির সদস্য রাষ্ট্র হিসাবে দেখছে না। এটাকে ইসরায়েল এবং আমেরিকা উচ্ছ্বাস ভরে প্রশংসা করেছে যে আইসিসির মতো এইরকম একটা কুখ্যাত সংগঠনের সদস্য না থাকাই ভালো। এরকম একটা কুখ্যাত, তাদের কথা অনুযায়ী এরকম একটা কুখ্যাত সংগঠনকে যত দ্রুত সম্ভব বিলীন করে দেয়া দরকার। প্রশ্ন হচ্ছে আইসিসি কে গঠন করেছিল, কার জন্য গঠন করেছিল, কাকে ধরার জন্য গঠন করেছিল, কেন আইসিসি এখন কুখ্যাত হলো? সেই প্রশ্নের উত্তরে আসছি। তার আগে নেতানিয়াহুর এই মার্কিন সফরটা এতটাই তার গোপন রাখতে হয়েছে যে ইসরায়েলের কোন বিমানবন্দর থেকে কয়টার সময় কখন সে তার বিমান নিয়ে উড়াল দিবে সেটা পর্যন্ত গোপন রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ইসরায়েলের মরুভূমির মধ্যে একটা সামরিক ঘাঁটি থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটা বিমানবন্দর থেকে অজ্ঞাত সময়ে তার বিমান উড়াল দেয়। পরবর্তীতে তার এই বিমানটি কিছু ইউরোপীয় দেশের আকাশসীমার মধ্য দিয়ে আমেরিকায় গিয়ে অবতরণ করে। এমনকি আমেরিকায় চলাচল করার সময়ও তার পুরো বহরকে এবার অনেক স্পেশাল করে হচ্ছে নিরাপত্তা দেয়া হয়। এই সবকিছু এটা মিন করে যে নেতানিয়াহু এখন আর নিজেকে বিশ্বে নিরাপদ মনে করছে না। এতদিন ধরে বহু কলা কৌশল এবং বহু বক্তব্য ছিল তার যে তাকে কেউ টাচ করতে পারবে না, সে কাউকে ভয় পায় না, তার উপরে কেউ নাই। আমেরিকার প্রেসিডেন্টকে সে যা বলে তাই শোনে, ইউরোপকে সে যা বলে তাই শোনে। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা সে তৈরি করতে পেরেছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে দেখা গেছে যে এক আইসিসির বিরুদ্ধে লড়াই করার জন্যই এখন পুরো আমেরিকা এবং ইউরোপ আফ্রিকাকে নিয়ে সে তার আট বেঁধে নামতে হচ্ছে। কিন্তু আইসিসির বিরুদ্ধে এই লড়াইয়ে কতটা সে বিজয়ী হবে? সে বলছে আইসিসির এই প্রসিকিউটর করিম খানকে সরিয়ে দেয়া। আপনারা জানেন যে আইসিসির প্রসিকিউটর করিম খান যে মূলত এই নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছিল এবং তাদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে গাজায় গণহত্যা নিয়ে দলিল দস্তাবেজ জোগাড় করেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে কিভাবে? সে আইসিসিতে বা তার সাথে নারী কেলেঙ্কারি আছে এরকম একটা অপবাদ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এটাই না, তাকে সরিয়ে না দিলে আইসিসির উপরে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসবে। আইসিসির যারা জজ আছে, আইসিসির পরিচালক যারা আছে, তাদেরকে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়ে রাখা হবে। এমনকি এরকম অনেক তথ্য এসেছে, আপনারা জানেন যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে আইসিসি না শুধু জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, আফগানিস্তান আপনারা জানেন, তাকে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, তার ক্রেডিট কার্ড বন্ধ, তার ক্রেডিট কার্ড চলে না, তার ব্যাংক অ্যাকাউন্ট চলে না, এমনকি তার ঘরের তালাও তার চাবিতে খোলে না, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে এসেছিল। তো এই করিম খানকে সরিয়ে দেওয়ার পরে এখন ইসরায়েল উচ্ছ্বাস ভরে বলছে যে পরবর্তী টার্গেট হচ্ছে
ওই মহিলা, তাকেও সরিয়ে দেওয়া হবে। এর মানে হচ্ছে যে এখানে ইসরায়েল ব্যাপকভাবে কাজ করে তাকে সরিয়ে দিয়েছে এই করিম খানকে। যাই হোক, সরিয়ে দেওয়ার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গেছে। আমেরিকার রাষ্ট্রপতির সাথে বৈঠক হবে, কথা হবে। আমেরিকার রাষ্ট্রপতির সাথে কি বৈঠক হবে, কি কথা বলবে? আমেরিকার রাষ্ট্রপতির সাথে কথা হচ্ছে দুটো। একটা হচ্ছে ইরানকে দুর্বল করার জন্য, ইরানে আরো বড় ধরনের আক্রমণ করার জন্য আমেরিকা যেন আরো বেশি সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন যে ইরানের আক্রমণ আমেরিকা বন্ধ করে দিয়েছে। আমেরিকার বিষয়টা এরকম যে ট্রাম্প হঠাৎ করে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার ইরানের উপর আক্রমণ করা দরকার, আক্রমণ করছে। হ্যাঁ, এখানে কোনো কিছু খোঁজার দরকার নেই, কোনো অজুহাতের দরকার নেই, কোনো কিছু দরকার। আজকে মনে হলো আক্রমণ করবো, আক্রমণ করছে। মানে দুনিয়াটাকে এত বেশি মগের মূল্য বানিয়ে ফেলেছে। আবার আক্রমণ করতে 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 হঠাৎ করে তার মনে হলো যাচ্ছে আমাদের তো অস্ত্র শস্ত্র শেষ হয়ে যাচ্ছে, এখন তো যথেষ্ট পরিমাণ অস্ত্র শস্ত্র নাই, ঠিক আছে তাহলে আমি আক্রমণ বন্ধ করি। আক্রমণ বন্ধ করছে। আর আক্রমণ বন্ধ করলে কি হচ্ছে, ইরানও আক্রমণ বন্ধ করতেছে, যে ঠিক আছে আমার উপর আক্রমণ হচ্ছে না, আমি আক্রমণ বন্ধ করি। কিন্তু ও যে অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, সেজন্য যে ও আক্রমণ বন্ধ করছে, এবং এই মুহূর্তে ওর উপরে আক্রমণ করাটা আরো বড় কৌশলের হতে পারে কিনা, এই দিকটা ইরান ওইভাবে দেখে না। যাই হোক, এখন এই যে আমেরিকা আক্রমণ বন্ধ করলো, ইরানের উপর আক্রমণ নাই, হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে এখন কথা চলছে। এটা নিয়ে ওমান আবার নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে, আরব দেশগুলো সেই ফর্মুলার উপরে কাজ করছে। আমেরিকা মনে করছে যে হ্যাঁ, ইরানকে একটা সময় দেওয়া দরকার, একটা সুযোগ দেওয়া দরকার, ইরানের সাথে একটা সমঝোতায় বসা দরকার। এই যে ট্রাম্পের কথা মনে হচ্ছে, তার কথা হচ্ছে আমি মনে করি ইরানকে একটা সময় দেওয়া দরকার এবং তার সাথে সমঝোতার জন্য একটা সুযোগ দেওয়া দরকার। তো এটা আপনার 15 দিন আগে কেন মনে হয়নি? কেন এই 15 দিন পর্যন্ত আপনি আক্রমণ চালালেন? কারণ আক্রমণ চালিয়েছে, সে মনে করেছে যে নতুন করে আবার একটা আক্রমণ চালিয়ে দেখি আবার হয় কিনা কিছু, এবং তাকে এই আক্রমণ চালাতে উদ্বুদ্ধ করে সবসময় হচ্ছে ইসরায়েল। দেখুন, যুদ্ধটা এমন একটা জায়গাতে আছে, এমন একটা পরিস্থিতিতে আছে যে যে যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল, যেখানে আমেরিকা ইসরায়েলের জন্য ঢুকেছে, এমনকি সরাসরি আমেরিকা বলেছে যে ইসরায়েল আমাদেরকে বলেছে আমরা ঢুকেছি ইরানে, ইসরায়েল আমাদেরকে বলেছে আমরা ইরানে আক্রমণ করেছি। এখন সেই যুদ্ধে ইসরায়েলের নাম নাই। সেই যুদ্ধটা এখন হয়ে গেছে ইরান আমেরিকা যুদ্ধ। সেই যুদ্ধে না যুদ্ধে ইসরায়েল আছে, না নেগোসিয়েশন ইসরায়েল আছে, না কোনো ধরনের আলোচনা ইসরায়েল আছে। সে জাস্ট হচ্ছে ওখানে আমেরিকাকে ঢুকিয়ে দিয়ে আমেরিকা ইরানকে নিয়ে ব্যস্ত থাকুক, আমি এই দিকের কাজগুলো করি। তার মধ্যে একটা কি, তার মধ্যে একটা হচ্ছে লেবানন। লেবাননে আক্রমণ চালাতে চালাতে এখন এমন একটা পর্যায়ে গেছে, আমেরিকা বলছে যে ঠিক আছে লেবাননে তুমি একটা সমঝোতা আছে, যে বলছো ঠিক আছে সমঝোতা আসবো, কিভাবে সমঝোতা আসবো, আমি যে জায়গাগুলো দখল করেছি সেই জায়গা থেকে আমি সরে যাবো না, এরপরে তুমি সমঝোতা করো। শেষ পর্যন্ত সেই দিকেই যাচ্ছে সমঝোতায়। এখন লেবাননে একটা সমঝোতায় আসা, ইরানে ইসরায়েল সরাসরি আক্রমণ না করা, এই পরিস্থিতিতে ইসরায়েলের তো কোনো একটা জায়গায় আক্রমণ করতে হবে, বড় ধরনের আক্রমণ শুরু করতে হবে। সে আক্রমণ শুরু করার জন্য কি করছে, সে আক্রমণ শুরু করার জন্য পশ্চিম তীরে একটা বিশাল কাহিনী তৈরি করেছে। কি ঘটেছিল পশ্চিম তীরে গত 3-4 দিন আগে? পশ্চিম তীরে একটা পরিবারকে আক্রমণ করতে যায় ইসরায়েলি দখলদাররা। দখলদার কারা? যারা বিভিন্ন দেশ থেকে এসে এই ফিলিস্তিনিদের জায়গা বাড়িঘর দখল করে তারপর হচ্ছে সেই বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে সেখানে নিজেরা হচ্ছে একটা বিশাল বিশাল প্রাচীর দিয়ে নিজেদের বসত বাড়ি করে। এই দখলদাররা গিয়েছে এক ফিলিস্তিনি বাড়িতে গিয়ে বলছে তোমাকে হচ্ছে, মানে যা করে সবসময়, হয়তো তার মনে হলো পাথর মারবে, তার ঘরে ঢিল মারবে, তার গাছ কেটে ফেলবে, তার বাগানে আগুন দিবে, তার ঘরে গিয়েও আগুন দিতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো করে। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে ওই সময় ফিলিস্তিনিরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আরো কয়েকজন ফিলিস্তিনি, ওই ঘরের লোকের বাইরেও ফিলিস্তিনিরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তুমি এটা কি করতে আসছো। এই বিরুদ্ধে দাঁড়ানোর কারণে সেই দখলদারদের উপরে ফিলিস্তিনিরা যেন হামলা না করে, ব্যাপারটা দেখেন, দখলদারদের উপরে ফিলিস্তিনিরা যেন হামলা না করে, এজন্য দখলদারদেরকে রক্ষা করার জন্য ইসরায়েলের সেনাবাহিনী এসেছে। ইসরায়েলের সেনাবাহিনী এসে ফিলিস্তিনির দিকে তাক করে বন্দুক ধরে আছে। দখলদাররা কি করতেছে, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। সেই সময় একজন ফিলিস্তিনি ওই ইসরায়েলের সেনার উপর থেকে, হাত থেকে বন্দুক নিয়ে গুলি চালিয়েছে। এতে দখলদারও আহত হয়েছে, ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এখন এই যে পরিস্থিতিটা তৈরি করা হলো, এবং এই পরিস্থিতিটার আগে এই পশ্চিম তীরে ব্যাপক পরিমাণে এই ধরনের দখলদারদের আক্রমণ বেড়ে গিয়েছিল গত প্রায় 15 দিন ধরে। মানে প্রত্যেক জায়গায় হচ্ছে, প্রথমে দখলদাররা যায়, ফিলিস্তিনিদের বাড়িঘরের উপর আক্রমণ চালায়, তারপরে ফিলিস্তিনিরা ধরেন তাদের বাড়িঘরের উপরে তারা হচ্ছে লাঠি, সেটা তারপরে পাথর, হ্যাঁ, আগুন দেয়া, তারপরে তাদেরকে পিটানো, তাদের উপরে এমনকি বন্দুক দিয়ে গুলি করা, এগুলো যখন করে তখন ফিলিস্তিনিরা স্বাভাবিকভাবেই সেটার প্রতিহত করার জন্য বা সেটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারাও তাদের সামর্থ্য অনুযায়ী এটা বিরুদ্ধে দাঁড়ায়, মারামারি হয় সেখানে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি সৈন্যরা গিয়ে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালায়।
যে এখানে মারামারি হচ্ছে, ফিলিস্তিনিরা এখানে শান্তি নষ্ট করতেছে, তাদের উপর আক্রমণ চালায়। এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত ওই দখলদাররা কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছে, সেটাতে ইসরায়েলের পার্লামেন্ট পর্যন্ত, ইসরায়েলের মন্ত্রীরা পর্যন্ত অনুমোদন দিয়েছে যে হ্যাঁ, এই ফিলিস্তিনি, এই পশ্চিম তীরের এই জায়গায় ফিলিস্তিনিদের এই বসতবাড়ি এলাকাতে আমরা হচ্ছে এতগুলো সেটেলারদের বা এই দখলদারদের জন্য নতুন করে বাড়ি নির্মাণ করব। এই যে আক্রমণ অতিরিক্ত চালানো, এই যে বাড়ি নির্মাণ করার যে অনুমতিগুলো দিয়েছে, সেগুলোতে কিন্তু খালি জায়গা না, সেগুলোতে ফিলিস্তিনিরা আছে, সেই জায়গায় বাড়ি করার অনুমতি দিয়েছে। তো এখন ফিলিস্তিনিদেরকে তো তাড়াতে হবে। তাড়াবে কিভাবে? প্রথমে দখলদারদেরকে পাঠাবে, পিছনে সেনাবাহিনী যাবে, এইভাবে করছে। তো এখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং তারা জানে যে এরকম একটা ঘটনা ঘটবে। এখন এই ঘটনাটাকে কেন্দ্র করে ইসরায়েল কি করলো, যে ওইখানে পুরো এখন গাজা স্টাইলে একটা হামলা চালাতে হবে। ওকে, আমার লেবাননে আমি আক্রমণ করতে পারতেছি না, গাজায় এখন হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছে। গাজায় যে হচ্ছে হামাসের সাথে আমেরিকার মধ্যস্থতা যে একটা শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তির প্রথম ধাপ, সেই দ্বিতীয় ধাপের জন্য এখন হামাসের প্রতিনিধিরা আজকে মিশরে যাচ্ছে। তারা মিশরে যাচ্ছে, গাজা নিয়ে মোটামুটি আক্রমণ করলেও কিছুটা শান্ত আছে। এখন এই গাজায় যেভাবে তারা দখল চালিয়েছে, লেবাননে যেভাবে তারা দখল চালিয়েছে, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যতটুকু যা আছে সেখানে এই দখল চালানোর জন্য একটা সিনারিও তৈরি করেছে এবং সেই সিনারিওতে তারা সফল। এখন তারা ঘোষণা দিয়েছে যে এই ফিলিস্তিনিরা হচ্ছে আমাদের সৈন্যদেরকে হত্যা করছে, এটার বিরুদ্ধে আমাদের এখন সবকিছু তছনছ করতেই হবে। এবং আন্তর্জাতিক গণমাধ্যম সুন্দরভাবে এটাকে এইভাবেই করছে যে ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে হত্যা করেছে। এখন সেই ফিলিস্তিনিরা বলতো, ফিলিস্তিনিরাও বলে না, এখানে তারা বলে কি যে সন্ত্রাসীরা, ওইখানে সন্ত্রাসীরা ইসরায়েলের সৈন্যদের হত্যা করেছে, সুতরাং এখন তাদের বিরুদ্ধে অপারেশন চালানো। এটা তো সব জায়গায় জায়েজ। আপনি বাংলাদেশে যদি হয়, অন্য কোনো দেশের হন, আপনি কি করবেন? যে হ্যাঁ, সন্ত্রাসীরা আমার সেনাবাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে, সন্ত্রাসীদের সন্ত্রাস বিরোধী অভিযান। সে সেইভাবে এটাকে জাস্টিফাই করতেছে এখন ট্রাম্পকে গিয়ে, যে আমি এটা চালাবো, এটার উপরে তোমার কোনো কথা নাই। তুমি আমাকে লেবাননে থামতে বলেছো, আমি মোটামুটি থেমেছি, তুমি ইরানে যা করতেছো ওকে। নতুন করে ইরানকে সে, ট্রাম্পকে নতুন আবার কিছু ডকুমেন্ট দেখাবে, হয়তো ট্রাম্পের নিজের ভিডিও দেখাবে যে দেখো ইরানে না করলে কিন্তু খবর আছে। কারণ হচ্ছে ট্রাম্প সব জায়গায় তার কথা যতটুকু সম্ভব রাখলেও এই ইসরায়েল ঘটনা আসলেই তখন তার কথা হচ্ছে ওলটপালট হয়ে যায়। একটা মানুষের কথা কখন ওলটপালট হয়ে যায়? যখন সে কোনো জায়গাতে হচ্ছে আটকা পড়ে, তখন কথা ওলটপালট হয়। শুরুতে কি বলে, শেষে কি বলে, ঠিক থাকে না। এই ইসরায়েল, ইরান, ফিলিস্তিন, লেবানন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যখন ট্রাম্প দুটো কথা বলে, 2 দিন পরে আবার সেটা হচ্ছে সে ওই আকাশে ফেলা থুতু আবার নিজে গিলে খায়, এরকম একটা পরিস্থিতির তৈরি হয়। যেমন ধরুন, ইরান এসে বলছে আমি আক্রমণ করবো না, ইরানের সাথে একটা চুক্তি করবো। তো 7 দিন অনেক গুরুত্বপূর্ণ সময়, 7 দিন শেষ হওয়ার আগে সে ইরানের উপর আক্রমণ করলো, বিনা কারণে আক্রমণ করলো। আবার সেই আক্রমণের পরপর এখন আবার বলতেছে যে ঠিক আছে, আমি যুদ্ধ বন্ধ করলাম। কেন বন্ধ করছো? কে চেয়েছে তোমার কাছে বন্ধ? ইরান আমার কাছে সময় চেয়েছে। ইরান তো বলছে আমি তার কাছে সময় চাচ্ছি না। সে যদি এই যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে আমার যে শর্ত আছে সেই শর্ত সে পূরণ করুক। তো এখন এই যে সময় চাচ্ছে, সে তার অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, হরমুজ প্রণালী সে কন্ট্রোলে নিতে পারে নাই, সেখানে ইরানের এই যে মাকড়সার জালের মতো, বা মশা বাহিনী বলেন, ইরানের মশা বাহিনী, জানেন কিনা আপনারা? ইরানের মশা বাহিনী মানে মশা নৌবহর আর কি, যেটা মস্কিটো ফ্লিট, সেটার বিরুদ্ধে তার নৌবাহিনী তেমন একটা দাঁড়াতে পারে নাই। এখন এই ইসরায়েল নতুন করে কয়েকটা জিনিসকে সামনে নিয়ে আসছে, যে ঠিক আছে আমেরিকা, তুমি তোমার অস্ত্র শস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না বা যুদ্ধ করতে পারবে না, তোমার অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরেকটু এটাকে বাইরে থেকে দেখি, আরেকটু দূর থেকে দেখি। আরব দেশগুলোর থেকে আক্রমণ করলে আরব দেশগুলোর উপর আক্রমণ আসে, তাই না? ইরানের, হ্যাঁ, কুয়েত থেকে আক্রমণ করলে ইরান কুয়েত আক্রমণ করে, বাহরাইন থেকে আক্রমণ করলে ইরান বাহরাইন আক্রমণ করে। আমেরিকা এখন আর সেই পরিমাণে তার এয়ার ডিফেন্স ব্যবহার করতে পারছে না, যেগুলো দিয়ে সে পুরো ওই আক্রমণগুলোকে ঠেকিয়ে দেবে, পারতেছে না। ওকে, তাহলে কি করা দরকার? তাহলে হচ্ছে যুদ্ধটাকে হুথিদের এবং ইউক্রেনের উপরে নিয়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট আবার এটাকে লুফিয়ে নিয়েছে, কারণ ইউক্রেনের প্রেসিডেন্টের এই মুহূর্তে হচ্ছে আমেরিকার সাপোর্ট দরকার। সে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে আমেরিকার সাপোর্ট পাচ্ছে না। যেমন ধরুন, ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে যে রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজারি দিয়েছে, স্যাটেলাইট তথ্য দিয়েছে, গোয়েন্দা তথ্য দিয়েছে, এগুলো দেওয়ার কারণে ইরান আমেরিকার উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে। এই আমেরিকা দেখো, আমি ইরানের বিরুদ্ধে তোমার হয়ে লড়াই করতেছি, আসলে মূলত আমি তোমার হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতেছি, তুমি আমাকে আরো বেশি অস্ত্র দাও। আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছে যে জেলেনস্কি যে কথাগুলো বললো, যে রাশিয়া ইরানকে স্যাটেলাইট তথ্য দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে, এই কারণে রাশিয়ার কাছ থেকে তথ্য নিয়ে ইরান আমেরিকার উপর আক্রমণ করেছে, এই যে রাশিয়াকে দোষ দিলে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ট্রাম্প বললেন যে বিষয়টা আমি দেখতেছি, আমি পুতিনের কাছে এটা জিজ্ঞেস করবো যে সে আসলেই ইরানকে আমার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিচ্ছে কিনা। বিষয়টা বুঝছেন? মানে তার কথার স্টাইলটা বুঝছেন? স্বাভাবিকভাবে কি হয়, আমার বিরুদ্ধে একজন
শত্রুতা করতেছে, আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে আমার শত্রুকে দিচ্ছে, তা সেই তথ্যটা যখন আমার একজন মিত্র দিবে, আমি কি বলবো, হ্যাঁ এটা এটা হওয়ার সম্ভাবনা আছে, আমরা এটা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছে, আমরা এটা দেখছি যে তারা আমার বিরুদ্ধে এটা করতেছে কিনা। যার বিরুদ্ধে এই মানে এই দাবিটা তোলা হয়েছে, যাকে এই দোষটা দেওয়া হচ্ছে, রাশিয়াকে, সে বলছে আমি রাশিয়া প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবো, ভাই তুমি আমার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ইরানকে দিয়েছো নাকি? সে বলবে নাকি, হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমি তোমার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ইরানকে দিয়ে এমন একটা কাজ করেছি, ইরান যেন তোমার সব সৈন্যকে হচ্ছে হত্যা করতে পারে, আমি সেরকম ভাবে তথ্য দিয়েছি, এটা তুমি জানতে না? হ্যাঁ আমি তো ভুলে গেছি, তোমাকে ফোন করে বলে দিতাম। মানে ট্রাম্পের ভাবটা এরকম যে হচ্ছে পুতিনকে সে জিজ্ঞেস করবে আর পুতিন রাত্রে বলবে, হ্যাঁ আমি তো এই তথ্য তাকে দিয়েছি, আরে তোমার কি সে গোয়েন্দা সংস্থার কাজ করার দরকার নেই, তো আমি তো তোমাকে তথ্য দিব। কিন্তু আসলে কি সেটা সম্ভব? এখন জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে পুতিনের ক্ষেত্রে ট্রাম্প হচ্ছে সরতেছে না। পুতিনের সাথে তার যে সম্পর্ক বা পুতিনকে সে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে বা তার কথায় সে যেভাবে এই ইউক্রেন থেকে সরে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ট্রাম্প একটু নড়ছে না। মানে ট্রাম্প পুতিন সম্পর্কটা এখনো পর্যন্ত একই লেভেলে আছে। বিভিন্ন ভাবে জেলেনস্কি চেষ্টা করছে যে ট্রাম্পের সাথে পুতিনের সম্পর্কটাতে একটা ভাঙন ধরুক এবং ইউক্রেনকে আরো বেশি সাপোর্ট দেখে আমেরিকা, সেটা হচ্ছে না। এখন এই জেলেনস্কি তিনটা বিষয়কে সামনে নিয়ে আসছে, যেটা এখন ইউরোপে ব্যাপক পরিমাণে হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে তার সেই কথা। তিনটা বিষয় কি? এক নম্বর হচ্ছে ইরানকে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়েছে এবং এই গোয়েন্দা তথ্যের কারণে আমেরিকার ঘাঁটিগুলোর উপরে ইরান আরো নিখুঁতভাবে আক্রমণ করে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে উত্তর কোরিয়া থেকে আরো প্রায় 30-40 হাজার সৈন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়াতে পাঠানো হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তৃতীয়টা হচ্ছে রাশিয়াকে চীন আরো বেশি পরিমাণে স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছে, ড্রোন সাপোর্ট দিচ্ছে, যেগুলোকে ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আরো বেশি আক্রমণ করছে। অর্থাৎ আমেরিকা যেই সমস্ত দেশগুলো নিয়ে তার মূলত ঝামেলা, বা ইউরোপ যেই সমস্ত দেশগুলো নিয়ে মনে করে যে এই সমস্ত দেশ হচ্ছে তাদের মিত্র না, পরম মিত্র না, সেই সমস্ত দেশের বিরুদ্ধে একেবারে সূক্ষ্মভাবে, সুস্পষ্টভাবে অনেকগুলো অভিযোগ নিয়ে এসেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। এই অভিযোগগুলো শেষে তিনি বলেছেন যে আমি দেখো তোমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করছি, আমাকে আরো সাপোর্ট দেবো। এখন এই যে জেলেনস্কিকে নতুন ইরান ফ্রন্টে নিয়ে আসা, ইরানের উপরে আক্রমণ করা, ইরান থেকে রাশিয়া যাওয়া আসা করা জাহাজের উপরে আক্রমণ করা, এগুলো করার মাধ্যমে ইরান যুদ্ধে ভিন্ন দিক থেকে ইউক্রেন যুক্ত হচ্ছে বা ইরানকে আক্রমণ করছে, ব্যস্ত রাখছে। এবং এই ক্ষেত্রে ইরান বলছে যে রাশিয়ার সাথে তার জাহাজের আনাগোনা আছে এবং তার কথা যে এই জাহাজগুলো বেসামরিক জাহাজ, এই জাহাজগুলো কোনো নৌবাহিনীর জাহাজ না, এই জাহাজগুলোতে পণ্য বহন করা হতো, এই জাহাজে আক্রমণ করা আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন। এখন ইউক্রেনকে যে সমস্ত রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে, ইরানের বিরুদ্ধে যে সমস্ত রাষ্ট্র এতদিন পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে খুব একটা কথা বলতে পারে না, কারণ আমেরিকা আক্রমণ করতো, এই কারণে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ বন্ধ করলেও কেউ কিছু বলতে পারতো না। কিন্তু এই ইউক্রেনের আক্রমণের পর ইরান যখন বলছে যে আমার বেসামরিক জাহাজে আক্রমণ হচ্ছে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তখন সবাই ঝাঁপাই পড়ছে যে ইরান তুমি এই ফাইজলামি কথা কোথায় পাইছো? তোমার বেসামরিক জাহাজে আক্রমণ করলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তুমি হরমুজ প্রণালীতে তো হাজার হাজার বেসামরিক জাহাজে আক্রমণ করছো, তাহলে তুমি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করো না, এই কথা তোমার মুখে খাটে না, তোমার মুখে মানায় না, এরকম কথা ইরানের বিরুদ্ধে এখন আসছে। যাই হোক, এই যে ব্যাপারটা একদিকে, আরেকদিকে হচ্ছে হুথিদের দিয়ে আক্রমণ। হুথিদের দিয়ে আক্রমণটা মূলত সৌদির উপরে হচ্ছে এবং সৌদি আরব বলছে যে এই আক্রমণটা শুধু হুথিদের দিয়ে না, এবং সৌদি আরব বলছে এটা ইরানের আক্রমণ, ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে মাঠে নামানোর একটা পরিকল্পনা। সৌদি আরব বলছে শুধু হুথিদের আক্রমণই না, ইরাক থেকেও সৌদি আরবের উপরে আক্রমণ হচ্ছে এবং ইরাক থেকে আক্রমণটা করছে মূলত ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী, ইরাকে অবস্থিত ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী সৌদি আরবে আক্রমণ করছে। আর সেই মিলিশিয়া বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমরা সৌদি আরবে আক্রমণ করছি না, এটা হচ্ছে একটা ভুল বা ভুয়া খবর। অন্যদিকে এই যে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ইরাক থেকে আক্রমণ করছে বলে যাদেরকে দোষারোপ করা হচ্ছে, সেই মিলিশিয়া বাহিনীগুলোর উপরে আবার ইউক্রেন আক্রমণ করছে বলে ইরাক দাবি করছে। ইরাকের কথা হচ্ছে যে ইউক্রেন শুধুমাত্র ক্যাসপিয়ান হ্রদেই আক্রমণ করে নাই, বরং ইউক্রেন আমার ভূখণ্ডে এই মিলিশিয়া বাহিনীর উপরে আক্রমণ করছে এবং এটা আমার স্বাধীনতার, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার উপরে আক্রমণ।
বুঝতে পারছেন যে বিষয়গুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। মানে এই যুদ্ধের মোড় এত দ্রুত ঘুরছে যে আপনি মানে ঘড়ির কি বলে মানে লাটিম ঘোরার চাইতেও হচ্ছে দ্রুত ঘুরছে, যেটাকে ইয়া করা কঠিন, মানে ট্র্যাক করা কঠিন। একদিকে হামাস যাচ্ছে কায়রোতে, মিশরে বৈঠক করার জন্য, গাজা নিয়ে পরবর্তী ধাপের জন্য। অন্যদিকে ইসরায়েল নতুন করে বড় ধরনের আক্রমণের জন্য পশ্চিম তীরকে টার্গেট করেছে, সেখানে বিশাল সৈন্যবহর পাঠিয়ে পশ্চিম তীরে তছনছ করে দিবে এবং এটা নিয়ে কেউ কিছু বলবে না। আরেকদিকে লেবানন নিয়ে ইসরায়েলের এখন হচ্ছে একটা সাপে নেউলে কি বলে ইঁদুর বিড়াল খেলা চলছে। হ্যাঁ, লেবানন সরকার বলছে ইসরায়েলের সাথে আমাদের একটা সমঝোতা হয়ে যাচ্ছে, ইসরায়েল আমাদের উপর আক্রমণ করবে না, আর ইসরায়েল হচ্ছে আক্রমণ চালাচ্ছে। আবার অন্যদিকে সিরিয়ায় গতকালকে সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব এসে সিরিয়া সফর করে তারপরে সিরিয়ার বলে গিয়েছে যে সিরিয়া হচ্ছে এখন এমন একটা টার্নিং পয়েন্টে আছে, সিরিয়াকে সাপোর্ট দেওয়া দরকার, জাতিসংঘ সিরিয়ার পাশে থাকবে। এমনকি সিরিয়ার যে গোলান মালভূমি ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে সেটা নিয়েও তিনি কথা বলছেন। এটা একটা বড় ব্যাপার যে জাতিসংঘের মহাসচিব এসে ইসরায়েলের বিরুদ্ধে এখানে বসে কথা বলে যাবে যে গোলান মালভূমি ইসরায়েলের ছেড়ে দেওয়া দরকার। হ্যাঁ, সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েল যে দখল করে রেখেছে এটাকে ছেড়ে দেওয়া দরকার, এবং সিরিয়ার এই যে রাজনৈতিক এবং কি বলে সরকারি যে রিফর্ম গুলো চলছে এই রিফর্ম গুলোতে জাতিসংঘ আরো বেশি সাপোর্ট দিবে। প্রায় 17 বছর পরে জাতিসংঘের মহাসচিব সিরিয়া এসেছেন। এর মধ্যে আবার সিরিয়ার রাষ্ট্রপতি আল জাজিরায় বিশাল এক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তার অনেক কথা এসেছে যে ইসরায়েলের সাথে তারা একটা কি বলে নিরাপত্তা চুক্তি চায়, অর্থাৎ ইসরায়েল আমার উপর আক্রমণ করবে না, আমিও ইসরায়েলের উপর আক্রমণ করবো না, এরকম একটা নিরাপত্তা চুক্তি চাই। এই নিরাপত্তা চুক্তিতে আমেরিকার প্রেসিডেন্ট সিরিয়াকে সাপোর্ট দিচ্ছে, সিরিয়ার পাশে আছে, সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েল যে আক্রমণগুলো করছে সেটা বন্ধ করার জন্য কাজ করছে, এই জন্য আমেরিকার প্রেসিডেন্টকে সে ধন্যবাদ জানিয়েছে, এরকম একটা ব্যাপার। আবার এই সিরিয়া, ইরাক, লেবানন, তুরস্ক এই নিয়ে আমেরিকার যে রাষ্ট্রদূত, তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত বারাক কি টম বারাক হচ্ছে গতকালকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এসে বলছে ফলপ্রসূ বৈঠক হয়েছে, কি আলোচনা হয়েছে সেটা বলে নাই। ওই বৈঠকের পরপরই আবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এবং তার পুরো টিম নিয়ে হচ্ছে কয়েক ঘন্টা বৈঠক করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। কি আলোচনা হয়েছে সেটা আসে নাই, কিন্তু এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে এজন্য যে যেই সময় নেতানিয়াহু আমেরিকা সফর করছে এবং নেতানিয়াহুর কথার মধ্যে একটা টার্গেট ছিল যে এই সফরের আরেকটা টার্গেট হচ্ছে আমেরিকা যেন তুরস্ককে F-35 যুদ্ধ বিমান না দেয়, আমেরিকা যেন তুরস্কের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে না দেয়, আমেরিকা যেন তুরস্ককে F-16 যুদ্ধ বিমান অথবা F-16 যুদ্ধ বিমানের যে মোটরগুলো বিক্রি করার কথা সেগুলো যেন না করে, সেটাকে ঠেকিয়ে দেওয়া। এখন এই যে ঠেকিয়ে দেওয়া, তুরস্কের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তুরস্ক হয়তোবা সামরিকভাবে এই বিষয়গুলোর বিরুদ্ধে আবার কৌশল, সামরিক এবং ডিপ্লোম্যাটিক ভাবে কৌশল তৈরি করছে। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট অলরেডি বলে দিয়েছেন যে আমি কার কাছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নেতানিয়াহু তো বলেছে যে তুরস্কের কাছে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না, এটা নিয়ে আপনার মন্তব্য কি? তখন সে বলছে আমি কার কাছে কি বিক্রি করবো সেটা তো অন্য কার কাছে জিজ্ঞেস করবো না। এখন জিজ্ঞেস করবে না করবে সেটা নেতানিয়াহুর সাথে বৈঠকের পরে বলা যাবে, যে বৈঠকের আগে অনেক কিছু বলে, কিন্তু বৈঠকে যদি নেতানিয়াহু তাকে ধরে একটু চাপ দেয়, একটু মানে ধরে চাপ দেয়, তখন তো সে হচ্ছে কেয়া করে উঠে আবার বলতে পারে যে না আমি তো আসলে এর আগে যা বলেছি সেটা তো মানে ঘোরের মধ্যে বলেছি, আমি এগুলো বিক্রি করবো না। এটা হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখন এই হচ্ছে পরিস্থিতি। অন্যদিকে আরেকটা খবর, সেটা হচ্ছে যে কুয়েত পাকিস্তানের সাথে সামরিক চুক্তিটাকে 5 বছরের জন্য নবায়ন করেছে। কুয়েতের সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি আছে যে উভয় পক্ষ সামরিক ট্রেনিং দেওয়া বা একে অপরকে সামরিক ক্ষেত্রে সহযোগিতা করা, বিভিন্ন ধরনের চুক্তি আছে। সেই চুক্তিটাকে নতুন করে আবার নবায়ন করছে। এই হচ্ছে আজকের মোটামুটি সব আলোচনা।